বন্ধুরা, আপনারা আগের এপিসোডে দেখেছিলেন যে মৃণাল বাবুর বন্ধু অজিত বাবু রাত্রিবেলা তাকে ফোন করে তার এবং অন্তরার বিয়ের কথা বলেন। এ কথা শুনে মৃণাল বাবু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তাকে উল্টোপাল্টা কথা শোনান এবং ফোন রেখে দেন। এরপর চিন্তিত মুখে তিনি অন্তরার রুমে যান এবং গিয়ে দেখেন অন্তরা বিছানায় বসে বসে কান্নাকাটি করছে। আরে মা, তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে আমাকে বল। মেসোমশাই, আমার একদম ভালো লাগছে না। আজ আমার বাবা মার কথা খুব মনে পড়ছে। এইভাবে মন খারাপ করতে নেই। দেখ, আমি তো তোর বাবার মতো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুই আমাকে বলতে পারিস। কেউ কি তোকে কিছু বলেছে? না, সেরকম কিছু ব্যাপার নয়, এমনি আমার মনটা ভালো ছিল না। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, ভালো করে পড়াশোনা কর, তবেই তো ডাক্তার হতে পারবি। যে করি হোক তোর মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। হ্যাঁ মেসোমশাই, ডাক্তার তো আমি হবই। তুমি দেখে নেবে, তখন তুমি আমার উপরে গর্ব করবে। দ্যাটস ইউর লাইক মাই গুড গার্ল। চল এবার শুয়ে পড়। সব সময় মনে রাখবি তোর মেসোমশাই তোর সঙ্গে আছে, পরিস্থিতি যেমনই হোক না কেন। এভাবে অন্তরাকে সান্ত্বনা দিয়ে মৃণাল বাবু সেখান থেকে চলে আসেন। এদিকে দেবের মা তাকে সকাল সকাল ঘুম থেকে তোলেন আর বলেন, দেব বাবা উঠে পড়, দেখ কটা বাজে। আজ না তোর কলেজের এক্সাম আছে। কখন উঠবি আর কখন বেরোবি বাবা তুই? হ্যাঁ মা, আমি উঠে পড়েছি। তুমি আমার খাবার দাবার রেডি করো, আমি আধ ঘন্টার মধ্যেই বেরোবো। দেব শহরে নামি কলেজে পড়াশোনা করত, কিন্তু সে কলেজে খুব কম যেত। হয়তো কোনো মাসে একদিন বা দুদিন। পরীক্ষার সময় ছাড়া তাকে কলেজে দেখা যেত না। এদিন পরীক্ষা ছিল বলে দেব কলেজে গিয়ে উপস্থিত হয়। তাকে দেখে কলেজের মেয়েরা বলে, এই দেখ দেখ, হ্যান্ডসামটা এতদিন পর এসেছে। বাবা যেন টুমুরের ফুল, কাউকে পাত্তাই দেয় না। এত করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করি, কোনো চান্সই পাচ্ছি না। তুই চান্স পাবি কি করে? দেখিস না কলেজের কোটিপতি বাপের মেয়েরা ওর আশেপাশে ঘোরাঘুরি করে, সেখানে তুই কোন ছাই? তাই নাকি? দাঁড়া, আজকে একটা চান্স নিয়েই দেখি। দেব, কি ব্যাপার, তুমি কলেজে আসতেই চাও না যে? কলেজে অনেকে তোমার জন্য অপেক্ষা করে থাকে। এখানে কি তোমার কাউকেই ভালো লাগে না? একটু আশেপাশে ভালো করে দেখবে, কেউ না কেউ আছে যে তোমাকে মনে মনে অনেক পছন্দ করে। তাই নাকি? আসলে আমার এরকম সব ছিটকি ছাটকা প্রেম ভালোবাসা ভালো লাগে না। আমাদের কলেজে এরকম কেউই নেই যাকে আমার ভালো লাগে। সেজন্যই তো কলেজে আসতে চাই না। তুই এতদিনে বুঝলি না? যাই হোক, তোরা কেউ পঙ্কজকে দেখেছিস? ও আবার কোথায় হবে? গিয়ে বকুলতলায় দেখো কোনো মেয়ের সঙ্গে গল্পগুজব করছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এই বলে দেব সেখান থেকে চলে আসে। তখন রূপা মিতাকে বলে, দেখলি তো কত অহংকার, নিজেকে কি যেন মনে করে। সারা কলেজ ওর জন্য নাকি কেউ নয়। আমিও দেখবো কত সুন্দরী মেয়ে ওর বউ হয়। এমন ভাব দেখাচ্ছে যেন আকাশের পরীকে নিয়ে আসবে আর বিয়ে করবে। তুই এত হিংসা করছিস কেন? হয়তো হতেও পারে যে ও কোনো আকাশের পরীকেই বিয়ে করেছে। চল এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে। এরপর সবাই মিলে পরীক্ষা দেয়। পরীক্ষা হয়ে যাওয়ার পর দেব এবং বাকি 3 বন্ধু মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে পঙ্কজ বলে, এই ব্যাপার দেব, মনে মনে কি ভাবছিস? কই কিছু না তো। আবার লুকাচ্ছিস? তোর মুখ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো তো একটা কিছু ব্যাপার আছে, নাহলে তুই এইভাবে অন্যমনস্ক থাকিস না। পঙ্কজ, তোর মনে আছে আমরা সেই নন্দনগড়ে বেড়াতে গিয়েছিলাম? তখন ওখানে একটা গ্যারেজে আমাদের একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ মনে আছে তো, তুই তো ওই মেয়েটাকে দিয়ে তোর গাড়ি রিপেয়ার করবি ভেবেছিলিস। আহ 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 হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি যে ও অন্য কোনো মেয়ে। যাই হোক, আমি গত সপ্তাহে বাবার সঙ্গে নন্দনগড়ে গিয়েছিলাম, আর কিছু ওখানে প্রেজেন্ট ছিল তো। ওখানকার একটা কলেজের অনুষ্ঠানে আমাদের ইনভাইট করেছিল। কেন আমি আবার ওই মেয়েটাকে দেখতে পেলাম। অনুষ্ঠানে মেয়েটা খুব সুন্দর নেচেছে। সেদিন থেকে আমি ওর কথা ভুলতেও পারছি না। উঠতে বসতে ঘুমোতে শুধু ওর মুখটাই মনে আসছে। ও আই সি, এ তো অনেক জটিল কেস। কেস জটিল? কিসের জটিল? তবে জানতে হলে একবার আমাকে ওখানে যেতে হবে। তোরা বল, তোদের কোনো সমস্যা নেই তো? আমাদের আবার কিসের সমস্যা? তুই যেদিন বলবি যে আমরা সেদিনই রাজি আছি। তুই শুধু একবার তোর বাবার কাছ থেকে পারমিশনটা নিয়ে নে। হ্যাঁ, এক্সামটা হয়ে যাক, তারপর বাবার কাছ থেকে বলে একবার ওখানে যাব। এদিকে অন্তরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে বসে এবং সবার আগে তার পরীক্ষা শেষ হয়ে যায়। খাতা জমা দিয়ে সে বেরিয়ে আসে। ঠিক তখনই শিশির সেখানে আসে আর বলে, অন্তরা, তুমি কিভাবে এত তাড়াতাড়ি পরীক্ষা দাও? সত্যিই খুব তুমি ব্রিলিয়ান্ট। তুমি আমাকে নিজের মতো করে ব্রিলিয়ান্ট করে তুলতে পারবে। এতে ব্রিলিয়ান্ট হওয়ার কি আছে? তুমি যদি আমার মতো একটু পড়াশোনা করো তাহলে তুমিও আমার মতো কম সময়ে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে পারবে। এটা এমন কিছু রকেট সায়েন্স নয়।
এটা তো বুঝতে পেরেছি, কিন্তু বিশ্বাস করো আমি অঙ্কে একেবারেই কাঁচা। তুমি যদি তোমার বাড়িতে আমাকে একটু অঙ্ক দেখাও তাহলে হয়তো আমি তোমার মতো এক্সপার্ট হয়ে যাব। প্লিজ আমাকে কিছুদিনের জন্য একটু টিউশন দাও, আমি তো তোমার ভালো ফ্রেন্ড বলো। দেখো, তুমি আমার বন্ধু নও, আর আমি কাউকে এভাবে টিউশন দিই না। কলেজে তো হাজার একটা টিচার আছে, তাদের কাছে গিয়ে শেখো। আমাকে বারবার বিরক্ত করছো কেন? কলেজ থেকে ফিরে অন্তরা দেখে তার মাসি কয়েকটা বান্ধবীকে নিয়ে কিটি পার্টি করছে। অন্তরা ঘরের ভিতরে ঢুকলে মাসি বলে, আরে অন্তরা, তুই চলে এসেছিস? যা তাড়াতাড়ি কিছু নিয়ে আয় আমাদের জন্য, চার কিছু স্ন্যাক্স করে নিয়ে আয় তো। ঠিক আছে মাসি, আমি হাত মুখ ধুয়ে তোমাদের জন্য চা করে দিচ্ছি। অন্তরা চলে যাবার পর শর্মিষ্ঠা দেবীর এক বান্ধবী বলেন, হ্যাঁ রে শর্মিষ্ঠা, অন্তরা তো দেখছি অনেক বড় হয়ে গেছে। ওর বিয়ে শাদির কোনো ব্যবস্থা করলি? না না, এখন ওসব কিছু ভাবছি না। তাছাড়া ওর বয়স খুব একটা বেশি নয়, এই সবে 16 বছর বয়স। এবছর তো মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, কলেজ পাশ করে যাক, তারপর ওসব নিয়ে ভাবা যাবে। আরে এটাই তো ভালো বয়স মেয়েদের জন্য সম্বন্ধ দেখার। কিছুদিন পর যখন চামড়া কুঁচকে যাবে, চুল উঠে যাবে, তখন কি আর ভালো পাত্র পাবি? শোন, তুই যদি বলিস তাহলে আমি ওর জন্য একটা সম্বন্ধ দেখতে পারি। আমার চেনাশোনা একজন আছে। এখন অন্তত 4 বছর পর দেখবো, আগে পড়াশোনাটা শেষ করুক তারপর। তাছাড়া আমার বাড়িতেও কাজ করার সাহায্যের জন্য একজনকে দরকার। অন্তরা ভালোই কাজকর্ম করতে পারে, আমার অনেক সাহায্য হয় এতে। কাজকর্মের জন্য তুই একটা কাজের লোক রেখে দিবি, কিন্তু আমি যেটা বলছি সেটা একটা সুযোগ, বারবার সেটা আসবে না কিন্তু। ওর মেশো রাজিই হবে না রে। আরে তুই আমার কথা ভালো করে শোন তো। আমি যে ছেলের কথা বলছি সে খুব একটা লেখাপড়া করেনি, কিন্তু প্রচুর টাকা পয়সার মালিক। আমাদের মতো 10টা-12টা বাড়ি আছে ওদের, আর সম্পত্তি এত আছে যে বলার মতো কথা নয়। ওরা একটা সুন্দরী মেয়ে খুঁজছে। মেয়ের বাবা মাকে তো পণ দিতেই হবে না, উল্টে তারা মেয়ের বাড়িতে 20 লাখ টাকা দেবে বলেছে। 20 লাখ টাকার কথা শুনে শর্মিষ্ঠা দেবীর চোখ জল করে ওঠে। তিনি আর লোভ সামলাতে না পেরে বলেন, কি বললি? 20 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস, 20 লাখ টাকা। তোর বোনজি তো দেখতে খুবই সুন্দরী, ওরা তো ওকে দেখেই পছন্দ করে ফেলবে। তার সঙ্গে তুই এতগুলো টাকাও পেয়ে যাবি। শোন, আমার প্রস্তাবটা ভেবে দেখ একবার। কিছুক্ষণ পর অন্তরা তাদের জন্য চা এবং জলখাবার নিয়ে আসে। অন্তরাকে দেখে রিঙ্কু দেবী বলেন, অন্তরা মা, কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ আন্টি, আমি ভালো আছি, আর পড়াশোনা ভালোই চলছে। এখন তো এক্সাম হচ্ছে। অন্তরা, তোকে আর আজকে কিছু কাজ করতে হবে না, তুই এখন গিয়ে পড়াশোনা কর, রাতে আমি রান্না বান্নাটা করে নেব। হঠাৎ মাসির এরকম আচরণে অন্তরা একটু অবাক হয়, কারণ এর আগে কখনোই তার মাসি তাকে পড়াশোনা করার কথা বলে না, এবং নিজে কাজ করে নেবে এই প্রস্তাবটাও তার ঠিক হজম হয় না। কিন্তু সে কিছু না বলেই পড়তে চলে আসে। সেদিন রাত্রিবেলা ঘুমানোর সময় শর্মিষ্ঠা দেবী মৃণাল বাবুকে বলেন, শুনতে পাচ্ছ, কালকে বাজার থেকে একটু ভালো ভালো ফল, বিস্কুট, নিমকি, তেলে ভাজা এসব কিনে আনবে। আর হ্যাঁ, সঙ্গে মিষ্টি সন্দেশও আনবে। আসলে কালকে কিছু লোক আসবে, সেজন্যই তোমাকে এসব আনতে বলছি। লোকজন আসবে? কে লোকজন আসবে? আসবে কয়েকজন, যেগুলো বললাম সেগুলো শুধু এনে দাও, ব্যাস। আরে ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি আমাকে আগে বলো কে লোকজন আসছে। আমার বান্ধবীর কয়েকজন পরিচিত লোকজন আসবে, ওরা অন্তরাকে দেখতে আসছে। মৃণাল বাবু এই কথা শুনে প্রথমে অবাক হন এবং পরে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে বলেন, এসব তুমি কি বলছো? কে তোমাকে অন্তরার জন্য সম্বন্ধ দেখতে বলেছে শুনি? এতে বলার কি আছে? মেয়ে বড় হলে সম্বন্ধ দেখতেই হবে, এতে নতুন কি? শর্মিষ্ঠা, তুমি জানো অন্তরার বয়স এখন 16 বছর। এখন কে তোমাকে ওর জন্য সম্বন্ধ দেখতে বলেছে? এখন ওর পড়াশোনা করার বয়স, যতদিন না ওর স্বপ্ন পূরণ হচ্ছে ততদিন তোমাকে ওসব কিছুই ভাবতে হবে না। আরে বাবা, এখন দেখাশোনা শুরু করেছি, তার মানে তো এই নয় যে এক্ষুনি বিয়ে হয়ে যাবে। মেয়েদের বিয়ে শাদীর ব্যাপার কত ঝামেলার, তা তুমি জানো কিছু? এখন থেকে দেখাশোনা করলে ঠিকঠাক পাত্র খুঁজতে এখনো 4 বছর সময় লেগে যাবে। তোমাকে অত সব কারিকুলাম করতে হবে না। এটার এখন পরীক্ষা হচ্ছে, ওর কোনো রকম না মাথার উপর চাপ পড়ে, ওকে কোনো রকম প্রেসার দেবে না, তুমি বুঝেছো? আরে তুমি আমার কথা বুঝতে পারছো না, এরা খুব ভালো লোক। আমি কোনো কথা বুঝতে চাইছি না। তুমি কালকে সকালই ওদেরকে ফোন করে আসতে বারণ করে দেবে, অ্যান্ড দিস ইজ ফাইনাল। আমি আর একটা কথাও শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। বেশি বেশি সাদে আমি বলি মায়ের যে মাসির দরদ বেশি। এত সহজে তো আমি ছেলেপক্ষকে বারণ করব না। 1-2 টাকার ব্যাপার নয়, 20 লাখ টাকার ব্যাপার। এত টাকা কি আমি এত সহজে হাতছাড়া করতে দেব? পরের দিন সকালবেলা অন্তরা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। তখন শর্মিষ্ঠা দেবী অন্তরাকে বলেন, অন্তরা,
তোর পরীক্ষা শেষ 2:30টার সময় তো? পরীক্ষা দিয়ে সোজা বাড়ি আসবি। আজ কয়েকজন গেস্ট আসবে, একটুকু যেন না দেরি হয় বলে দিলাম। ঠিক আছে মাসি। পরীক্ষা শেষ হয়ে যাবার পর অন্তরা মন খারাপ করে পরীক্ষার হল থেকে বেরোয়। তাকে দেখে তার বান্ধবী শিউলি বলে, কি হয়েছে অন্তরা, তোর মন এত খারাপ কেন? পরীক্ষা ভালো হয়েছে তো তোর? হ্যাঁ, পরীক্ষা তো ভালোই হয়েছে। আসলে আমি ভেবেছিলাম পরীক্ষার পর লাইব্রেরিতে বসে ঘন্টাখানেক পড়াশোনা করব, কিন্তু মাসি তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। বাড়িতে নাকি গেস্ট আসবে। তুই এক কাজ কর, লাইব্রেরি থেকে বই তুলে নিয়ে বাড়িতে চলে যা, বাড়িতে গিয়ে পড়াশোনা করে নিবি। আরে দূর, বাড়িতে পড়াশোনা করা খুব একটা সহজ নয়। মাসির গেস্টরা এলে খুব ঝামেলা হয়। 2 দিন ছাড়াই গেস্টগুলো আসবে আর হাজার রকমের ফরমাশ করবে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাকে রান্নাঘরে ছুটতে হয়, তারপর ওদের জন্য সব খাবার তৈরি করতে হয়, রাতে ডিনারও তৈরি করতে হয়। সব কাজ সারতে সারতে ওই 11টা-12টা বেজেই যায়। পরীক্ষার সময় এরকম ঝামেলা আমাকে আর ভালো লাগে না। আমি খুব চাপে পড়ে যাই জানিস। আমি তো সমস্যা বুঝতে পারছি। আচ্ছা, তুই একটা কাজ করতে পারিস তো। আজকে যখন বাড়িতে ঢুকবি, গেস্টদেরকে দেখার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যাবি আর অজ্ঞান হয়ে যাবার অভিনয় করবি। তখন দেখবি তোকে আর কেউ ডিস্টার্ব করছে না, আর দরজা লাগিয়ে দিয়ে যত খুশি পড়াশোনা করবি। না না না, আমি মিছিমিছি এসব করতে পারবো না। মাসি ধরে ফেলবে, তখন আমার খুব খারাপ লাগবে। আরে বাবা, কেউ ধরতেই পারবে না। ওরা কি তোর মাথার ভিতরে ঢুকে তোর মনের কথা বুঝবে নাকি? তোকে যা বলছি তুই সেটা কর, আর না হলে যেমন প্রত্যেকদিন 11টা-12টায় পড়তে বসিস সেরকমই বসবি। এটা আমার কি, আমি আইডিয়া দেওয়ার মালিক, আইডিয়া দিলাম। কাজে লাগাবি কি লাগাবি না সেটা তোর ব্যাপার। বাড়ি ফিরে এসে অন্তরা দেখে তার মাসি কয়েকজন মহিলা, একটি ছেলে ও একটি লোকের সঙ্গে বসে আছে। তাকে দেখে শর্মিষ্ঠা বলেন, আরে অন্তরা, এসে গেছিস মা? যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আর শোন, একটা ভালো জামা কাপড় পরে এখানে আরেকবার আয়। আঙ্কেল আন্টি এসেছে, তোর সঙ্গে একটু কথা বলবে। ঠিক আছে মাসি, আমি আসছি। এই বলে অন্তরা তার ঘরে যায় এবং কিছুক্ষণ পর খুব জোরে কিছু একটা পড়ার শব্দ হয়। সবাই ছুটে এসে দেখে অন্তরা মেঝেতে পড়ে রয়েছে। আরে এটা কি হয়ে গেল? অন্তরা, অন্তরা ওঠ, অন্তরা মা। বন্ধুরা, এরপর কি হবে জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখুন। কেশবপুর গ্রামে হারানবাবু তার স্ত্রী সুনন্দা দেবী ও 2 ছেলে রবি ও মানিকের সঙ্গে বসবাস করতেন। হারানবাবু অনেক পরিশ্রম করে চাষবাস করে সংসার চালাতেন। কিছুদিন পর বড় ছেলে মানিকও হারানবাবুর সাহায্যের জন্য পড়াশোনা ছেড়ে চাষবাসের কাজে লেগে যায়। তারা 2 বাবা ও ছেলে মিলে কষ্টসিষ্ট করে গ্রামের বড় রাস্তার ধারে একটি ছোট বাড়ি তৈরি করে। মানিকের বিয়ের বয়স হয়ে গেলে সুনন্দা দেবী ও হারানবাবু গ্রামের একটি শান্তশিষ্ট মেয়ে রাধার সঙ্গে মানিকের বিয়ে দিয়ে দেন। পরের দিন রাধাকে ডেকে হারানবাবু ও সুনন্দা দেবী বলেন, দেখো বৌমা, আমাদের অভাবের সংসার, আমরা খুবই পরিশ্রম করে এই বাড়ি বানিয়েছি। তা তুমি আমাদের ঘরের লক্ষ্মী, এদের সকলকে এক সুতোয় বেঁধে রাখার দায়িত্ব এখন তোমার। হ্যাঁ মা, তোমার বাবা একেবারে ঠিক কথা বলেছেন। আর আমার ছোট ছেলে রবি যেমন মানিকের ছোট ভাই, তেমন তোমারও ছোট ভাই। তাকে তোমরা দেখে রেখো। আমরা চলে যাবার পর এই সংসারে যেন কোনো রকম ভাঙন না ধরে। এই কথা শোনার পর রাধা বলে, আপনারা একেবারে চিন্তা করবেন না। মা, বাবা, আমি আপনাদের কথা মতোই এই সংসারের সমস্ত দায়িত্ব নিলাম। আর আমি কথা দিচ্ছি, রবি আমার ছোট ভাইয়ের মতোই চিরকাল থাকবে। রাধার মুখে এরকম কথা শুনে সুনন্দা দেবী ও হারানবাবু খুবই খুশি হয়ে যান। এরপর রাধা খুব ভালোভাবেই তার শ্বশুর শাশুড়ি, স্বামী, দেওর নিয়ে সুখে শান্তিতে সংসার করছিল। এভাবেই কিছুদিন কাটার পর সুনন্দা দেবী হারানবাবুকে বলেন, কি গো, তুমি তো এক বৌমার হাতে সেবা পেয়ে হাত পা গুটিয়ে বসে রয়েছো। ছোট ছেলের যে বিয়ের বয়স হচ্ছে, সেদিকে লক্ষ্য আছে? তুমি ঠিকই বলেছো সুনন্দা, আমি তো এ ব্যাপারে একবার ভেবেও দেখিনি। আচ্ছা, কালকে আমি ঘটক মশাইকে ডাকবো, তুমি না হয় তার সঙ্গেই কথা বলে নিও। এখন তোমার কেমন বৌমা পছন্দ সেটা তুমি ছাড়া আর কেউই বলতে পারবে না। হে হে। আমার বাবা বড় বৌমার মতো শান্তশিষ্ট ও লক্ষ্মী আরেকটা বৌমা চায়, তাহলেই ব্যাস আমার সংসার সম্পূর্ণ হবে। তারা যখন এভাবেই কথাবার্তা বলছিল, ঠিক তখনই রবি সেখানে উপস্থিত হয়। সুনন্দা দেবী রবিকে বলেন, বাবা রবি, এদিকে একবার আয় বাবা। আমরা তোর বিয়ের কথাই বলছিলাম। কালকে ঘটক মশাইকে তোর জন্য পাত্রী দেখতে বলবো।
কিন্তু মা, তোমরা আমাকে না বলেই এভাবে আমার বিয়ে ঠিক করে ফেলেছো। মানে আমি তো এখন বিয়ে করতে প্রস্তুত না। আরে বাবা, বিয়ে ঠিক করে কোথায় ফেললাম? তোকে তো বিয়ে করার আগে জানাচ্ছি, তাই না? এখন তোর মতামত হলে আমরা তবেই তোকে বিয়ে দেব, আর আমরা তোকে জোর করে বিয়ে দিচ্ছি না, বুঝেছিস? এই, তোর কি অন্য কাউকে পছন্দ আছে নাকি? থাকলে আমাদেরকে বল, আমরা দেখে শুনে সেখানেই তোর বিয়ে পাকা করে আসবো। আসলে মা, কলেজে পড়ার সময় আমার সিমরানের সঙ্গে পরিচয় হয়, আর আমরা একে অপরকে খুব পছন্দও করি আর বিয়েও করতে চাই। এক কথায় বলতে গেলে আমি সিমরানকে খুব ভালোবাসি। তাই সিমরান শহরের মেয়ে, সে কি গ্রামের মধ্যে এসে আমাদের এই ছোট্ট বাড়িতে অ্যাডজাস্ট করতে পারবে? হ্যাঁ মা, সবই পারবে। আর তাছাড়া আমাকে ও খুব পছন্দ করে, আর ও যে কোনো পরিস্থিতি সামলে নিতে পারবে। রবি আবেগে পড়ে এ সমস্ত কথা বলে হারানবাবু এবং সুনন্দা দেবীকে রাজি করিয়ে নেয় এবং বিয়ের দিন পাকাপাকি হয়ে যায়। বিয়ের পর সিমরান যখন শ্বশুর বাড়িতে প্রথমবার আসে, তখন তাকে দেখে সুনন্দা দেবী বলেন, ওই গো বড় বৌমা, তাড়াতাড়ি এসো, তোমার ছোট যাকে বরণ করো। হ্যাঁ মা, বরণডালা সাজিয়ে এনেছি। কই আমার ছোট বোনটি কই? এই, তুমি এবার ঘরে প্রবেশ করো। এরপর রাধা সিমরানকে নিয়ে ঘরের মধ্যে যায় এবং তাকে বিছানার উপরে বসায়। সিমরানের বড্ড গরম হচ্ছিল, তাই সে বলে, দিদি একটু এসি সুইচটা অন করো তো, খুব গরম হচ্ছে। বোন, আমাদের তো ওইসব কিছুই নেই, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ঘরের সব জানলা দরজা খুলে দিচ্ছি, দেখবে কত ঠান্ডা বাতাস আসবে। এ বাবা, বাড়িতে একটা এসি পর্যন্ত নেই? যাও, আমাকে তাহলে ফ্রিজের এক গ্লাস ঠান্ডা জল এনে দাও, তেষ্টাই আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে। এই কথা শোনার পর রাধা সেখান থেকে চলে যায়। ও মাটির কুজো থেকে এক গ্লাস জল এনে সিমরানকে দেয়। ও বলে, বোন এই নাও ঠান্ডা জল, খেয়ে দেখো তো কেমন ঠান্ডা। কোথায় ঠান্ডা জল? তোমাকে না বললাম ফ্রিজে ঠান্ডা জল আনতে? তুমি কোথা থেকে জল আনলে? আসলে এটা আমাদের মাটির কুজোর ঠান্ডা জল। আমাদের বাড়িতে ফ্রিজ নেই তো, তাই আমরা গরমকালেই কুজোর জল খাই। খেয়ে দেখো, খুব মিষ্টি আর ঠান্ডা জল। ডিসগাস্টিং, এটা নেই সেটা নেই, আছেটা কি? এ বাড়িতে আমি যে কিভাবে থাকবো? মা ঠিকই বলেছিল, এই গ্রামের লোকেদের সঙ্গে বিয়ে করলে এমনই দশা হয়ে যায়। রবিকে আমাকে এই ব্যাপারগুলো বোঝাতেই হবে। যত তাড়াতাড়ি পারবো এখান থেকে কেটে পড়াই ভালো। এরপর রাতে তারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে, কিন্তু পথের ধারে বাড়ি হওয়ার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া চলার শব্দে সিমরানের ভালো ঘুম আসছিল না এবং সে রবিকে ডেকে তোলে। ও বলে, এই তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ, আর এদিকে এই শব্দগুলোতে আমার ঘুমই আসছে না। এ কেমন বাড়ি তোমাদের? এইটুকু বাড়িতে না আছে এসি, না আছে ফ্রিজ, আমি কিভাবে এখানে অ্যাডজাস্ট করব? দেখো সিমরান, আমি তোমাকে আগেই বলেছিলাম যে শহরের মতো তুমি গ্রামের বাড়ি পাবে না, কিন্তু তুমি তো তখন বললে যে তাতে তোমার কোনোই সমস্যা নেই। কিন্তু আমি তো এরকম বাড়ি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তা যাই হোক, তাড়াতাড়ি তুমি একটা কিছু করে এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখানে বেশি দিন আর টিকতে পারবো না, আর না হলে আমার জন্য এই বাড়িতে একটা এসির ব্যবস্থা করো। হ্যাঁ, কিন্তু আমি একথা বাবা মাকেই বা কিভাবে বলবো? এখন তোমার জন্য আলাদাভাবে এসব করা যাবে না, আর যদিও করি তাহলে বাকিরা কি ভাববে একবার ভেবে দেখেছো? দেখো, আমি অত শত বুঝি না, তুমি আমাদের এই রুমটা সেপারেট করে নাও আর এখানে একটা এসি লাগাও। আমি ওদের সঙ্গে থাকতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখন ঘুমাও, সকালবেলা না হয় এসব দেখা যাবে। সিমরানের কথায় রবি পরের দিন সকালে হারানবাবু ও সুনন্দা দেবীকে ডেকে বলে, মা, তোমাদের একটা কথা বলার ছিল। তোমার বৌমা এই বাড়িতে এসে খুবই অসুবিধা বোধ করছে, আর তাই আমি ভাবছিলাম এই বাড়িটাকে দুভাগ করব। এখন এদিকের ভাগটা আমাদেরকে দিলে আমরা মনের মতো এসি ফ্রিজ বসিয়ে নেব আর নিজের মতো করেই থাকতে শুরু করব। আর তোমাদের তো যেখানে এসি ফ্রিজের অভ্যাস নেই, তাই না? এই কথা শোনার পর সুনন্দা দেবী ও বাকিরা খুবই আঘাত পায়। সুনন্দা দেবী বলেন, বাবা, এ তুই কি বলছিস? আমরা বেঁচে থাকতে থাকতে ঘর ভাঙার কথা বলছিস? এই দিন দেখার জন্যই কি ভগবান আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন? দেখুন, আপনারা এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করলে কিছুই হবে না। এইটুকু ছোট বাড়িতে ব্যাঙের মতো থাকা আমার পোষাবে না, আর আমার একটু প্রাইভেসি চাই, তাই আমি সেপারেট থাকবো। আর না হলে তুমি নিয়ে চলো আমাকে, আমি এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। সিমরানের কথা শুনে রবি তার দাদা মানিককে বলে, ভাই, তুই তো জানিস যে বাবা মা কত কষ্ট করে রক্ত জল করে টাকা দিয়ে আমাদের জন্য এই বাড়িটা বানিয়েছে, আর তাদের সামনে এই বাড়িটা এখন ভাগ করার কথা বলছিস?
আপনারা সবাই মিলে আমার স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়েছেন কেন এভাবে? এই, তুমি কি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে অপমানিত হবে? তাড়াতাড়ি ব্যাগ নিয়ে এসো, আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। দেখলে তো দাদা, তোমাদের এই চিন্তা ভাবনার জন্যই সিমরান এই বাড়িতে থাকতে চাইছে না। এখন কি দরকার ছিল এভাবে বলার? তোমার যদি কিছু বলারই ছিল তাহলে তুমি আমাকেই বলতে পারতে। এই বলে সিমরান ও রবি তাদের ব্যাগ নিয়ে তখনই বাড়ি ছেড়ে চলে যায়। এপাশে হারানবাবু সুনন্দা দেবী এই আঘাত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুদিনের মধ্যেই তাদের দুজনের মৃত্যু ঘটে। মৃত্যুর পর রবি ও সিমরান সম্পত্তির লোভে আবারও ফিরে আসে এবং তারা জাল কাগজে স্বাক্ষর করিয়ে মানিকের কাছ থেকে সেই বাড়িটি লিখিয়ে নেয় ও তাদের পথে বসিয়ে দেয় এবং বলে, বাবা, কতদিন পর যেন ঘাট থেকে ভূতটা নামলো। কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। যাও যাও, তোমরা বাড়ি থেকে এবার কেটে পড়ো, অনেক ঝামেলা করেছো, আর না। কিন্তু ভাই, তোরা যে আমাদেরকে এভাবে তাড়িয়ে দিচ্ছিস, তাহলে আমরাই বা কোথায় যাব? এখন আমাদের আলাদা করে কি বা আছে বল? যা আছে সেটা এই বাড়িটুকুই আর চাষের ক্ষেত। এখন এভাবে তাড়িয়ে দিলে আমরা তো না খেতে পেয়ে মারা যাব। দেখো দাদা, এখন বাড়িটা আমাদের হয়ে গেছে, আর তাই এখানে তোমাদের কোনোই অধিকার নেই। তা তোমাদের যদি এতই কষ্ট হয়, যাও বাবার খেতে যাও, প্রয়োজনে আমি ক্ষেতের জমিটা তোমাদের নামে লিখে দেব, আর তোমরা গিয়ে একটা কিছু ব্যবস্থা করে নেবে। আর সেদিন তো তোমরাই বললে যে অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছো, তা ওখানেও একটা তৈরি করে নেবে, এতে সমস্যা কি আছে? এরপর তারা মানিক ও রাধার মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। এদিকে মানিক এবং রাধা দুজনে ক্ষেতের কাছে এসে উপস্থিত হয় এবং সেই ফাটা ক্ষেত দেখে মানিক বলে, রাধা, এ আমাদের সঙ্গে কি হয়ে গেল? এই এক টুকরো মাঠে খোলা আকাশের নিচে আমরা কিভাবেই বা থাকবো আর কি বা খাবো বলো? তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। তুমি আমার এই সোনার চুড়িটা নিয়ে যাও, দোকান থেকে গিয়ে খাবার দাবার, তিরপল, কিছু পেরেক কিনে আনো। আমি ততক্ষণ এই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। মানিক বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে বাড়ি ফিরে এসে দেখে রাধা সমস্ত কিছু তৈরি করে রেখেছে এবং তারা দুজনে মিলে একটি ছিটে বেড়ার বাড়ি তৈরি করে ফেলে। এভাবেই কয়েক মাস কেটে গেল। হঠাৎই একদিন রাত্রিবেলা ভূমিকম্প দেখা দিলে ভূমিকম্পে শহর, গ্রাম, বিভিন্ন বড় বড় ইমারত সবকিছুই পড়ে যেতে থাকে। সেই ভূমিকম্পে রবির বাড়িও ভেঙে যেতে থাকে। এমনই সময়, এ কি হচ্ছে? আমার মাথা ঘুরছে কেন? এ তো ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো, বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বেরিয়ে এসো। তারা যখন বাড়ি ছেড়ে বেরোচ্ছিল তখনই একটি ইটের টুকরো এসে সিমরানের মাথায় লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। রবি আশপাশে কাউকে না দেখতে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত সে সিমরানকে তার দাদা মানিকের ঘরে এসে উপস্থিত হয়। এদিকে এত ভূমিকম্পেও মানিকের বাড়ি কিছুই হয় না। রবি সিমরানকে সেখানে নিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিতে থাকে। ধাক্কার আওয়াজ শুনে রাধা এবং মানিক ঘর থেকে বেরিয়ে আসে। এরপর রাধা বলে, এ কি বোন, তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে কেন? তাড়াতাড়ি নিয়ে এসো। রবি তাদেরকে সমস্ত ঘটনায় খুলে বলে। পরের দিন সকালে যখন সিমরানের জ্ঞান ফেরে তখন সে বলে, এ কি, আমাকে দিদিদের বাড়িতে নিয়ে আসলে কেন? এই যে সিমরান, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। আসলে তুমি কাল অজ্ঞান হয়ে গেছিলে, আর তোমাকে সাহায্য করার জন্য আমি কাউকেই পাইনি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তোমাকে এখানে নিয়ে এসেছি। আর তুমি খারাপ ভেবো না, বৌদি সারা রাত জেগে তোমার সেবা করেছে, আর দাদাও খুব চিন্তার মধ্যেই রাত কাটিয়েছে। এই সমস্ত কথা শোনার পর সিমরান মনে মনে খুবই কষ্ট পায় এবং নিজের আচরণের জন্য খুবই লজ্জিত হয়। এরপর সে বলে, বৌদি, দাদা, আমায় ক্ষমা করে দিন। আমি লজ্জায় আপনাদের সাথে চোখ মেলাতেও পারছি না। আপনারা চলুন, আবারও একই সঙ্গে আমরা একই বাড়িতে থাকবো। এই কথা শুনে তাদের সবার চোখে জল চলে আসে। এরপর তারা সকলে মিলে আগের বাড়িতে ফিরে যায় এবং সুখে শান্তিতে সংসার করতে থাকে।